একটা বিরাট বড় নবপ্রজন্মের অংশ মনে করে যে তারা ভোটটা ঠিকমতো দিতে পারে নাই। এই অভিযোগে যে আপনি অভিযুক্ত, এটা কোনো আদালতে না বর্তালেও এর দায় কাটিয়ে একটা সঠিক জায়গায় যাওয়ার যেই চেষ্টা, এই চেষ্টাটা আমি বিনয়ের সাথে বলতে চাই আমার কাছে এখনো পরিলক্ষিত হয়নি। এবং একইভাবে আগামী দিনে বাংলাদেশকে কোন দল শাসন করবে আমি জানি না, তবে তাদের মাঝেও পূর্বেকৃত এই যে অন্যায় বা ত্রুটি, যেটাকে বলা হয় গণতন্ত্রকে হত্যা করার যে একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা, সেটার থেকে বেরিয়ে আসার মতো কোনো লক্ষণ আমার কাছে পরিলক্ষিত হয় নাই। কারণ আমি আসলে আপনার টকশোতে আসি, আমি খুব কৃতজ্ঞ আপনি আমাকে অনেক কথা বলতে দেন, কিন্তু না, আমিও কৃতজ্ঞ আপনার হ্যাঁ, মতো মেহমান পেয়ে। আমি একটা জায়গায় পৌঁছাতে পারিনি। সেটা হচ্ছে গণতন্ত্র কিন্তু আইন করে রক্ষা করা যায় না। গণতন্ত্র যারা রক্ষা করতে চায় ওই মানুষগুলোকে সুযোগ দিলে গণতন্ত্র রক্ষা পায়। এই কথা কেন বলছি? ওই যে আপনাকে বললাম যে যতদিন একজন সংসদ সদস্য একটি তথাকথিত নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে শত সহস্র হাজার কোটি টাকার সম্পদের মালিক হতে পারবেন, অথবা একেবারেই একটি এলাকায় নিজেকে রাজা বা নিপতি হিসেবে উপনীত করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি গণতন্ত্র হাজার লক্ষ আইন তৈরি করে রক্ষা করতে পারবেন না। কারণ লালসা, লিপ্সা, লোভকে চরিতার্থ করার শক্তি যতক্ষণ না আপনি একজন জনপ্রতিনিধির হাত থেকে কেড়ে না নেবেন, ততক্ষণ পর্যন্ত ভালো শুভ্র কোনো মানুষ এসে ওই গণতন্ত্রকে, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রক্ষা করবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই, কোনো কারণ নেই। আল্লাহ জি, তাআলা মানুষের মনে ভালোবাসা, স্নেহ এগুলো দিয়েছেন কেন? এগুলো না থাকলে গরিবের ঘরের বিয়ে টিকতো না, মধ্যবিত্ত ঘরের বিয়ে টিকতো না, শুধুমাত্র হাজার কোটিপতির ঘরের বিয়ে টিকতো। তার মানে ওই ভালোবাসাটা অভাবকে মিটিগেট করা, অভাবকে মেনে নেওয়ার ক্ষেত্রে কাজে লাগে। আপনি আমার কথাটা ফিল করার চেষ্টা করবেন। যখন আজকে ধরেন মরহুম সৈয়দ মঞ্জুর ইসলাম সাহেবের কথা বলি, উনি একজন জ্ঞানী প্রজ্ঞাবান শিক্ষক ছিলেন। ওনার মতো একজন মানুষকে যদি আপনি সংসদে পাঠান, উনি শুল্কমুক্ত গাড়ি নিয়ে চিন্তা করবেন না। উনি তার কোনো বন্ধুকে বলবেন না, এই রাত্রেবেলা আসিস, আমরা মন্ত্রীর বাসায় যাইয়া ওই ব্যবসাটা কিভাবে নেওয়া যায়। উনি চিন্তা করবেন কিভাবে বিশ্ববিদ্যালয়ের পাঠদানটা একটু উন্নত হয়। তার মানে যে সংসদ সদস্যের পদ হয়ে গেছে অনেকটা নতুন বিয়ে করার মতো। বিয়ে করলে ঘড়ি পাওয়া যায়, টাকা পাওয়া যায়, শ্বশুর সাহেবের ভালোবাসার সাথে কিছু সম্পদ হয়তো বা পাওয়া যায় যদি ধনী শ্বশুর হয়। হ্যাঁ, ভালো মুরগির রোস্ট, বিরিয়ানি, খাসির রোস্ট, এগুলো খাওয়া যায়। তো এই খাওয়ার জায়গাটা যতক্ষণ না আপনি খর্ব না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কারো সংসদ সদস্য দিয়ে আপনি বাংলাদেশে কোনো ভালো আশা করতে পারেন না। এবং এটা সময় দিয়ে প্রমাণিত হয়ে গেছে। আপনি মনে করেন জামাত ইসলাম অনেক কথা বলে, তো জামাত ইসলামকে যদি প্রশ্ন করেন যে আপনার তো 2001 সাল থেকে 2006 সালের সংসদ সদস্য ছিল বেশ কয়েকজন, হ্যাঁ, এবং আপনাদের দলের শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিরাই সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রীও ছিলেন, কয়বার সংসদে দাঁড়াইয়া আপনি ওই সময় যে অন্যায়ের প্রতিবাদ করে না সে আগামী দিনে অন্যায় করবেন, এটা নিশ্চয়তা কি? আমি জানি ওনারা এখন কি বিক্রি করতে, ওনারা বলছেন দেখেন আওয়ামী লীগ এটা করছে, এই দেখেন বিএনপি এরকম এটা করতেছে। উনি কি করছেন ওটা আপনি বলতে পারবেন? 2001 থেকে 2006 সাল উনি তো কোনো প্রতিবাদ করেন নাই। তার মানে যিনি অন্যায়ের প্রতিবাদ করেন না, তিনি যে অন্যায় করবেন না এটা নিশ্চয়তা কি? সো অল আই এম ট্রাইং টু সে যে আজকে এই বড় বড় দলের শীর্ষ নেতারা যদি আলাপ আলোচনা করতে পারতেন, ওই জায়গাটা যদি থাকতো, আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিসটা কি? কথা বলার জায়গা চলে গেছে রে ভাই। আপনি মনে করেন জুনায়েদ সাকি ইজ এ ভেরি গুড অরেটার, সে তো আমার সাথে অনেক টক শো করেছে, খুব ভালো কথা বলেছে, যৌক্তিক কথা বলে। কিন্তু বাস্তবতা কি? যে জুনায়েদ সাকির জনগণের মাঝে কোনো আবেদন নাই, সে সঠিক কথা বলে, সেটা নিতে হবে। কিন্তু জনগণের মাঝে তো বেচারার কোনো আবেদন নাই। এখন জনগণের মাঝে যেসব নেতা নেত্রীদের আবেদন আছে, তাদেরকে যদি আপনি একসাথে না বসতে দেন বা একসাথে না বসান, কথা বলতে না দেন,
তাইলে এই বড় বড় কথা এগুলো বলা ছাড়া আর কিছু কি হবে আসলে? ইম্পসিবল। এবং আমরা একটা বার বলতে পারছি না যে আগামী কালকের থেকে আর অন্যায় নয়। যখন আপনি এটা বলবেন, যখন মনে প্রাণে বিশ্বাস করে বলবেন, তখন আর অন্যায় নয় আপনার নিজের জন্য যেমন সত্য, অন্যের জন্য তেমন সত্য। সেটাতে আবার বাঙালি বিশ্বাস করে না। মানে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা রিল ঘুরে, খুব মজার রিল। তো এক আফ্রিকার এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার দুর্নীতি সম্পর্কে তোমার অভিমত কি? সে বলতেছে দুর্নীতিতে কোনো সমস্যা নাই, আমি দুর্নীতি সমর্থন করি যতক্ষণ ওই দুর্নীতির মধ্যে আমি আছি, আমার ভাগটা ঠিক আছে। আর যখন ওই দুর্নীতির মধ্যে আমাকে কেউ ভাগ দিবে না, তখন এই দুর্নীতির থেকে খারাপ জিনিস আর কিছু হয় না। এই মন মানসিকতা নিয়ে যদি আপনি বাংলাদেশ গড়ার কাজে নামেন, তাহলে হোয়াট ডু ইউ এক্সপেক্ট? বাংলাদেশের মানুষ সাধারণ কাপড় পরে দামি গাড়ি ছাড়া একজন লোক যাক, যাই বলুক যে আমি আপনার জীবনকে উন্নত করার জন্য এই সংস্কার, এই আইন প্রণয়ন করতে চাই, আমাকে আপনারা সমর্থন দেন, পাত্তাই দিবে না। আপনাকে নিয়ে যাইতে হবে পাজেরো গাড়ি, আপনাকে নিয়ে যেতে হবে নিসান পেট্রোল, আপনাকে নিয়ে যেতে হবে ল্যান্ড ক্রুজার, আপনাকে নিয়ে যেতে হবে রেঞ্জ রোভার, আর আপনাকে নিয়ে পিছনে যেতে হবে থাকবে ল্যান্ড রোভার, মোটরসাইকেল কয়েকশো। মোটরসের কয়েকশো। কথা নাই বার্তা নাই, পকেট থেকে 500-1000 বাইর করে দিবেন। কিন্তু ও তো আর বুঝে না যে ওর লুঙ্গির তল থেকেই 500-1000 টাকা বাইর করে ওকে দিচ্ছে। একটু খারাপ ভাষায় বললাম। ও তো আর বুঝে না যে লুঙ্গি পইরা সাঁতার কাইটা এক পার থেকে আরেক পারা যাওয়া যায়, কিন্তু পার্থক্য কি? কিছু লোক লুঙ্গি পইরা সাঁতার কাইটা লুঙ্গি সহ অন্য পারে উঠে, আর কিছু লোক সাঁতার কাইটা অন্য পরে উঠতে গিয়ে দেখে যে লুঙ্গি তো হারায় গেছে। এখন বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে লুঙ্গি হারিয়ে যাওয়া গণতন্ত্র। ইলেকশন হবে, এমপি তৈরি হবে, কিন্তু তাতে বাংলাদেশের কি হবে? কিছুই হবে না। এটাই রিয়ালিটি। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এবারের ইলেকশনটাও হয়তো বা ঠিকঠাক মতো নাও হতে পারে। হবে না। কেন্দ্র দখল হতে পারে। কারণ আমি 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 দেখলাম যে বিএনপির অনেক জয় জয়কার, সব জায়গায় বিএনপির লোকজন চাঁদাবাজিও চলতেছে, আবার অহংকারও ওই আওয়ামী লীগের মতো যেরকম অহংকার ছিল ওইরকম না হলেও কিছু কিছু অহংকার আছে। তো সব মিলিয়ে